ওয়েলকাম টু এমিনেন্স অনলাইন পোর্টাল। আমার নাম অভিষেক দে। আজকে আমরা একটু কম্প্রিহেনশনের মাধ্যমে বেশ কিছু ভোক্যাবুলারি আলোচনা করে নেব, অর্থাৎ যেটাকে বলা হয় হচ্ছে 2 in 1। আমাদের অনেকেরই ভোক্যাবস, সেটা তোমার সিনোনিম হোক, অ্যান্টোনিম হোক, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন হোক, কিংবা তোমার গ্রুপ ভার্ব, অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, এইগুলোর ক্ষেত্রে সমস্যা কি হয়, আমরা বারবার পড়েও সেটা মনে রাখতে পারি না। তবে শব্দকে রপ্ত করার বেশ কিছু পদ্ধতি রয়েছে। শব্দকে রপ্ত করার যে সমস্ত পদ্ধতি রয়েছে সেটা হচ্ছে আমরা তার কাছাকাছি কোনো শব্দ দিয়ে সেই শব্দটাকে মনে রাখার চেষ্টা করতে পারি। আবার রুটওয়ার্ড মেথডও অনেক ক্ষেত্রে আমাদেরকে হেল্প করবে। কিন্তু শব্দকে যদি তুমি ঠিকমতো রপ্ত করতে চাও, দ্য বেস্ট ওয়ে ইজ টু লার্ন ওয়ার্ড, বা দ্য বেস্ট ওয়ে টু লার্ন ওয়ার্ড, ইউ হ্যাভ টু লার্ন ইট ইন সেন্টেন্সেস। তুমি যতক্ষণ না পর্যন্ত কোনো শব্দকে কোনো সেন্টেন্সে প্রযুক্ত করছো, ততক্ষণ পর্যন্ত তুমি সেই শব্দটা কেবলমাত্র মুখস্থই করছো, সেটার অ্যাপ্লিকেশন কিন্তু তুমি বুঝতে পারছো না। তো চলো আমরা আজকে হয়তো বেশ কিছু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করব, যেখানে হয়তো দেখা যাচ্ছে আমাদের 3টে বা 4টে করে অপশান থাকছে। এই যে 3টে বা 4টে করে অপশান থাকছে, এখানে আমরা 1 আর 2 নম্বরের জন্য মোটামুটি 8খানা শব্দ পাচ্ছি। আমরা চেষ্টা করব এই প্রত্যেকটা শব্দের মানে জেনে নেয়া, প্রত্যেকটা শব্দের মানে জেনে নেয়া এবং তাদের ব্যবহার কোথায় হয় সেটাও আমরা বুঝে নেয়ার চেষ্টা করব। 1 মিনিট। তো দেখো, প্রথম কোশ্চেন আমাদেরকে কি বলছে। এখানে প্রশ্নের উত্তর তোমরা সবার আগে নিজেরা একবার ট্রাই করো, অর্থাৎ লিখে দাও কমেন্ট বক্সে, এ হবে, বি হবে, সি হবে না ডি হবে। তো অ্যান্সার অনেকেই দিতে পারবে, কিন্তু অ্যান্সার করাটা বা করানোটা আমার কিন্তু লক্ষ্য বা অভীষ্ট নয়। আমি তোমাদেরকে তবুও 1-2 মিনিট সময় দিচ্ছি বা 30 সেকেন্ড সময় দিচ্ছি। তোমরা 1 লিখে টাইপ করো তার অ্যান্সার কি হবে, অথবা 2 লিখে টাইপ করো তার অ্যান্সার কি হবে। একটা জিনিস বোঝো, আমরা সবার আগে সেন্টেন্সটা পড়ে নিই। দ্য ইউনাইটেড স্টেটস। সবার আগে এখানে একটা ছোট্ট গ্রামারের কথা বলে দিই। যে সমস্ত দেশের নাম তার আগে ইউনাইটেড অথবা ফেডারেশন এই জাতীয় শব্দ থাকবে, সেই শব্দগুলোর আগে আমরা কিন্তু আর্টিকেল দা ব্যবহার করি। যেমন আমরা ইউএসএসআর, তার আগেও দা ব্যবহার করব। আমরা ইউনাইটেড স্টেটস অথবা ইউকে, এই জাতীয় শব্দ যার মধ্যে ইউনাইটেড বা ফেডারেশন এই শব্দগুলো রয়েছে, তার মাধ্যমে যদি কোনো দেশকে প্রকাশ করতে চাই, অর্থাৎ কোনো দেশ কোনো কিছুর অ্যামালগামেশনে গঠিত, তো তার আগে আমরা দা ব্যবহার করি। একটা ছোট্ট ব্যতিক্রম বলি, নেদারল্যান্ডস এই শব্দটার আগেও আমরা কিন্তু দা ব্যবহার করব। আমি যদি কোনোদিন তোমাদের আর্টিকেল পড়ানোর সুযোগ পাই, তাহলে কেন আমরা দা ব্যবহার করছি তার পেছনে যে রিজন আছে সেইটা আমরা আলোচনা করব। তো দেখো, প্রথম সেন্টেন্স বলছে দ্য ইউনাইটেড স্টেটস। আমরা জানি এটা অবশ্যই একটা দেশের নাম, সুতরাং সাবজেক্ট সিঙ্গুলার মানে ভার্বও সিঙ্গুলার হবে। আমি দেখব 4টে যে অপশান আছে, এই 4টে অপশানের মধ্যে কোন ভার্বটা সিঙ্গুলার। কিন্তু ঘটনাচক্রে অপশানগুলো এমন দিয়েছে তোমার প্রত্যেকটা ভার্বই সিঙ্গুলার। অনেক ক্ষেত্রে গ্রামারও কিন্তু আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের অ্যান্সার করতে সাহায্য করে। যদি কোনো কারণে দেখতাম এই 4টে শব্দের মধ্যে 3টে শব্দতেই এস বা ইএস যুক্ত নেই এবং একটাতে রয়েছে, তাহলে অর্থ না জানা সত্ত্বেও আমরা সেটার অ্যান্সার করতে পারতাম। কিন্তু এখানে 4খানাই হচ্ছে তোমার সিঙ্গুলার ভার্ব। এবার অনেকের একটু গ্রামাটিক্যালি বোঝার সমস্যা হয় যে কোনো ভার্ব সিঙ্গুলার না প্লুরাল কি করে বুঝবো। দেখো, সাবজেক্ট সিঙ্গুলার না প্লুরাল সেটা তো আমরা খুব সহজেই বুঝতে পারি। যেমন কোনো সেন্টেন্সের সাবজেক্ট ধরো বয় হলো,
এটাকে আমরা সিঙ্গুলার বলবো। কোনো সেন্টেন্সের সাবজেক্ট যদি বয়েজ হলো তখন আমরা তাকে প্লুরাল বলবো। একই রকমভাবে ম্যান যদি হয় আমরা সিঙ্গুলার বলবো, যদি মেন হয় তাহলে প্লুরাল বলবো। কিন্তু কোনো ভার্ব সিঙ্গুলার না প্লুরাল আমরা কিভাবে বুঝবো? ধরো তোমাকে বলা হলো হ্যাভ, এই ভার্বটা সিঙ্গুলার না প্লুরাল। কিংবা তোমাকে ধরো বলা হলো ওয়েন্ট, এই ওয়েন্ট ভার্বটা সিঙ্গুলার না প্লুরাল, এটা কিন্তু আমার কাছে ক্লিয়ার নয়। এবার দেখো একটা চ্যাপ্টার তোমরা পড়বে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, আবার আরও একটা চ্যাপ্টার তোমরা পড়বে সেটা হচ্ছে সাবজেক্ট ভার্ব ডিসএগ্রিমেন্ট। সাবজেক্ট ভার্ব ডিসএগ্রিমেন্টের মধ্যে তোমার সাবজাংটিভ মুড বা আরও কিছু ব্যাপার পড়বে যখন সাবজেক্ট অনুযায়ী তোমার ভার্ব ব্যবহৃত হবে না। তাহলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে যেটা বেসিক অথবা ফান্ডামেন্টাল, সেখানে নিয়ম বলে দিয়েছে যদি সাবজেক্ট সিঙ্গুলার হয় ভার্বও সিঙ্গুলার হবে, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বও তোমার সিঙ্গুলার হবে। অর্থাৎ সিঙ্গুলার সাবজেক্টের সাথে সিঙ্গুলার ভার্ব হবে। এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব। আর যদি সাবজেক্ট তোমার প্লুরাল হয় তোমার ভার্বও প্লুরাল হবে। এবার তোমরা প্রত্যেকেই জানো কিভাবে সাবজেক্ট সিঙ্গুলার না প্লুরাল তোমরা বার করতে পারছো, কিন্তু ভার্ব সিঙ্গুলার না প্লুরাল তুমি বার করতে পারছো না। এক্ষেত্রে বেস্ট উপায় হচ্ছে তুমি হি আর দে দিয়ে চেক করো। কি দিয়ে চেক করবে? হি আর দে শব্দটা দিয়ে চেক করবে। দেখবে হি শব্দটার সাথে যে সমস্ত ভার্ব ম্যাচ করছে সেই ভার্বগুলো ডেফিনেটলি সিঙ্গুলার ভার্ব হবে, এবং দে শব্দের সঙ্গে যে ভার্বগুলো ম্যাচ করছে সেই ভার্বগুলো ডেফিনেটলি প্লুরাল ভার্ব হবে। আমি কতগুলো শব্দ বলছি, ধরো ইজ থাকলো, আর থাকলো, ওয়াজ থাকলো, ওয়্যার থাকলো, হ্যাভ থাকলো, হ্যাজ থাকলো, গো থাকলো, ওয়েন্ট থাকলো ইত্যাদি, অথবা হ্যাড থাকলো। এবার আমি জানি না কোনো ভার্ব সিঙ্গুলার না প্লুরাল। যারা জানো বেসিক তারা তো ঠিক আছে, কিন্তু যারা জানো না তাদের জন্য একটা ছোট্ট ট্রিক বলে দিই। যদিও আমি সাধারণত পড়ানোর ক্ষেত্রে যাবতীয় ট্রিক অ্যাভয়েড করারই চেষ্টা করি, কিন্তু তবুও যারা এখন অবধি বুঝতে পারছো না যে কোনো ভার্ব সিঙ্গুলার না প্লুরাল কিভাবে তোমরা নির্ধারণ করবে, তোমরা দেখবে এই শব্দগুলোর মধ্যে কোন শব্দগুলো তোমার হি এর সাথে ম্যাচ করছে। হি এর সাথে ইজ হয়, হি সিঙ্গুলার, তাহলে ইজও হচ্ছে সিঙ্গুলার ভার্ব। আরটা দের সাথে হয়, দে প্লুরাল, তাই আরও হচ্ছে প্লুরাল ভার্ব। ওয়াজ হি এর সাথে যায় তাই জন্যে সিঙ্গুলার। ওয়্যার দের সাথে যায় তাই জন্যে প্লুরাল। হ্যাভ আমরা হি হ্যাভ বলি না দে হ্যাভ বলি, দে হ্যাভ বলি, তাই যেহেতু হ্যাভটা দের সাথে যায় তাই হ্যাভটাও হচ্ছে প্লুরাল। হ্যাজ হি এর সাথে যায়, হি হ্যাজ বলি, তাই জন্যে এটা হচ্ছে সিঙ্গুলার। আমরা হি গো বলি না হি গোজ বলি, আমরা হি গোজ বলি কিন্তু দে গো বলি, তার মানে গোটা হচ্ছে প্লুরাল। এখানে যদি গোজ থাকতো তাহলে সেটাকে আমি বলতাম সিঙ্গুলার। এই জিনিসটা নিয়ে একটু ছোট করে আলোচনা করব, কিন্তু তার আগে দেখো ওয়েন্ট এবং হ্যাড এই দুটো শব্দের সঙ্গে আমরা হি বা দে দুটোই ব্যবহার করি। তাহলে ওয়েন্ট আর হ্যাড অথবা প্লেইড এই জাতীয় শব্দগুলো সিঙ্গুলার না প্লুরাল? দেখো, যখন কোনো সেন্টেন্সে ভার্ব পাস্ট ফর্মে থাকবে সেটা তোমার জানারই দরকার হবে না সিঙ্গুলার না প্লুরাল। কেন স্যার, কেন জানার দরকার হবে না? কারণ দেখো আমরা সেগুলোরই সিঙ্গুলার প্লুরাল নির্ধারণ করছি যেগুলোর অল্টারনেটিভ আছে। অল্টারনেটিভ মানে ইজের অল্টারনেটিভ আর, ওয়াজের অল্টারনেটিভ ওয়্যার, হ্যাভের অল্টারনেটিভ হ্যাজ, গোয়ের অল্টারনেটিভ গোজ, প্লের অল্টারনেটিভ প্লেজ। কিন্তু ওয়েন্ট যদি থাকে, সাবজেক্ট তোমার যাই হোক না কেন, আই হোক, ইউ হোক, হি হোক, শি হোক, রাম অ্যান্ড শ্যাম হোক, যাই হোক না কেন তুমি তো ওয়েন্টই ব্যবহার করবে। সুতরাং যেহেতু ওয়েন্টের কোনো অল্টারনেটিভ নেই তাহলে সেটা সিঙ্গুলার না প্লুরাল সেটা আমার নির্ধারণ করারও কোনো প্রয়োজন নেই। একই রকমভাবে সাবজেক্ট তোমার যাই হোক না কেন তুমি অবশ্যই হ্যাডই ব্যবহার করবে। আমি জানি তোমাদের মাথায় একটা ছোট্ট প্রশ্ন জাগছে, স্যার আই কি হবে? আই এর সাথে তো আমরা হ্যাভ ব্যবহার করি। মাথায় রাখবে এই ক্যালকুলেশন থেকে আই ইউ এগুলোকে বাদ রাখবে। তার কারণ কি? কারণ দেখো
হ্যাভ শব্দটা তুমি আই যদি বাদ দাও, বাকি সব ক্ষেত্রে প্লুরাল সাবজেক্টের সাথে ব্যবহৃত হবে। রাম অ্যান্ড শ্যাম কি লিখবে? হ্যাভ লিখবে। মোবাইল ফোন অ্যান্ড ল্যান্ডলাইন কি লিখবে? হ্যাভ লিখবে। কেবলমাত্র আই দিয়ে চেক করা যাবে না। আমি তোমাদেরকে বলেই দিয়েছি হি আর দে দিয়েই চেক করবে, অন্য কোনো কিছু দিয়ে চেক করবে না। আর ইউ দিয়ে তো চেক করতেই যাবে না, কারণ দেখো ইউ এর সাথে ধরো আর হলো, ইউকে তুমি সিঙ্গুলারও বলতে পারো, ইউকে তুমি প্লুরালও বলতে পারো। মানে ইউ মানে তুমিও হয়, ইউ মানে তোমরাও হয়। তাহলে তোমরা কি করে লিখবে যে যে আটটা সিঙ্গুলার না প্লুরাল? সুতরাং একদম ছোট্ট কনসেপ্ট অনুযায়ী তোমরা ভাববে কোনো ভার্ব সিঙ্গুলার না প্লুরাল সেটা বোঝার জন্য তোমাকে কি করতে হবে? তুমি সরাসরি সেই শব্দটার সঙ্গে হি অথবা দে দিয়ে চেক করে নেবে। আর একটা ছোট্ট তথ্য দিয়ে রাখি, এটা ইংরেজিতে অনেকের যারা একটু দুর্বল তাদের জন্য খুব হেল্পফুল হবে। সাধারণত দেখবে কোনো নাউনের সাথে যদি তুমি এস অথবা ইএস যোগ করো, দ্যাট বিকামস প্লুরাল। যেমন বয়ের সাথে বয়েজ, বয়েজটা প্লুরাল হবে। তুমি পেনের সাথে এস যোগ করো, প্লুরাল হয়ে যাবে। অর্থাৎ কোনো নাউনের সঙ্গে তুমি যদি এস বা ইএস যোগ করো, এটা প্লুরাল হয়ে যায়। কিন্তু তুমি যদি সেই একই কাজ কোনো ভার্বের সাথে করো, অর্থাৎ কোনো ভার্বের সাথে তুমি যদি এস অথবা ইএস যোগ করো, তাহলে ঠিক তার উল্টোটা হয়। যেমন বয়ের সাথে তুমি এস যোগ করো, বয়েজ বিকাম প্লুরাল, কারণ বয়টা নাউন। যদিও আমরা বলবো যতক্ষণ না পর্যন্ত কোনো শব্দ কোনো সেন্টেন্সে প্রযুক্ত হচ্ছে সেটা নাউন প্রোনাউন নাকি বলা যায় না, তবুও আমাদের একটা বেসিক কনসেপশন তো আছে। তো সেক্ষেত্রে ধরেই নিলাম বয়টা হচ্ছে তোমার কমন নাউন। তাহলে যখন নাউনের সাথে এস যোগ করছি, তার সাথে আমি সেটা যে উত্তরটা পাচ্ছি সেটা প্লুরাল। কিন্তু দেখো যখন আমি গো শব্দটার সাথে এস অথবা ইএস যোগ করছি, সেটা আমার সিঙ্গুলার হচ্ছে। কেন স্যার সিঙ্গুলার হচ্ছে? কারণ দেখো আমরা গোজের সাথে দে ব্যবহার করি না হি ব্যবহার করি? স্যার হি ব্যবহার করি। হি এর সাথে যে শব্দগুলো তোমাদের ভাষায় খাপে খাপ হবে সেগুলো কি হবে? সেগুলো ডেফিনেটলি সিঙ্গুলার ভার্ব হবে। অর্থাৎ নিয়ম অনুসারে যদি কোনো নাউনের সাথে এস বা ইএস যোগ করো সেটা প্লুরাল হয়, কিন্তু সেই একই কাজ তুমি যদি কোনো ভার্বের সঙ্গে করো, দ্যাট বিকামস সিঙ্গুলার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইবার আমরা চলে যাই যে সেন্টেন্সটা রয়েছে সেইখানে। বলছে দ্য ইউনাইটেড স্টেটস, অবশ্যই একটা দেশের নাম, এবং যেহেতু একটি দেশের নাম তাই জন্য আমার ভার্বও সিঙ্গুলার দরকার। অর্থাৎ সিঙ্গুলার ভার্ব মানে কি? তার সাথে এস থাকবে না থাকবে না? ডেফিনেটলি এস থাকবে। এবং দেখো চারটে অপশানেই এস রয়েছে। এইবার আমার পড়ানোর লক্ষ্য কিন্তু তোমাকে শুধুমাত্র অ্যান্সার বলে দেওয়া নয়। অনেকক্ষণ ধরে অনেকেই রয়েছো, 13-14 জন তো অলরেডি লাইভ সেকশনে আছো আমি দেখতে পাচ্ছি। চাইলে তোমরা একের উত্তর আর দুইয়ের উত্তর কি হবে একটু যদি অ্যান্সারটা করে দাও আমাদের কমেন্ট বক্সে, আমি তাহলে তোমাদেরকে আরও ভালোভাবে ব্যাপারটা বোঝাতে পারবো। তোমার অ্যান্সার কি হবে? ইউনাইটেড স্টেট ড্যাশ মোর দ্যান 1/4 অফ দ্য গ্লোবাল কোভিড-19 ডেথস। এটা আমি একদম নিউজ পেপার থেকে তুলেছি, কোনো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন নয়। তোমাদের অ্যান্সার কি হবে এটা একটু এক্সপেক্ট করব। যারা পারছো তারা যদি একটু অ্যান্সারটা করে দাও। দেখো তোমরা যতক্ষণ না অ্যান্সার করছো আমি একটা ছোট্ট জিনিস বলে দিচ্ছি। এই যে শব্দগুলো রয়েছে এই প্রত্যেকটা শব্দের অর্থ বা ব্যবহার বলে দিই। সবার প্রথম আসি অ্যাকাউন্ট ফর শব্দটা। অ্যাকাউন্ট ফর আমরা কোন অর্থে ব্যবহার করি? আমরা ব্যবহার করি পার্ট অফ টোটাল বোঝানোর জন্য। টি স্ট্যান্ডস ফর টোটাল, পি স্ট্যান্ডস ফর পার্ট। অর্থাৎ পার্ট অফ টোটাল বোঝানোর জন্যে আমরা ব্যবহার করি তোমার অ্যাকাউন্ট ফর শব্দটা। কীরকম? মনে করো 100%। সেই 100%-এর মধ্যে কোনো একটা জিনিস তোমার 5% কভার করছে। 100%-এর মধ্যে কোনো একটা জিনিস তোমার 5% কভার করছে। সেক্ষেত্রে তোমার উত্তর কি হবে? তোমার উত্তর হবে অ্যাকাউন্ট ফর। আমি ছোট্ট ছোট্ট উদাহরণ দিই। মনে করো এটা হচ্ছে একটা রাস্তা।
এই রাস্তায় বিভিন্ন ধরনের গাড়ি ঘোড়া চলে এবং এই গাড়ি ঘোড়া চলার কারণে মাঝে মাঝে অ্যাক্সিডেন্টও হয়, আমরা জানতেই পারি, আমরা জানতে পারি। কিন্তু একটা পরিসংখ্যান বলছে যে যত অ্যাক্সিডেন্ট হয় তার মধ্যে বেশি অ্যাক্সিডেন্টই হয় হেভি ভেহিকেলসের জন্য। যদি 100টা অ্যাক্সিডেন্ট হয়, দেখা যাবে 70টা অ্যাক্সিডেন্টই হচ্ছে তোমার হেভি ভেহিকেলস, মানে ভারী যানবাহন। সেটা তোমার লরি হতে পারে, সেটা তোমার বাস হতে পারে। তুলনামূলকভাবে যেগুলো ধরো অটো কিংবা মোটর সাইকেল, তার অ্যাক্সিডেন্ট বা সেখান থেকে যে মৃত্যুর হার সেটা অনেকটা কম হয় ইন কম্প্যারিশন টু হেভি ভেহিকেলস। বোঝা গেল? তাহলে এই ক্ষেত্রে আমরা কি বলবো? আমরা বলবো যে হেভি ভেহিকেলস অ্যাকাউন্টস ফর এ লার্জ নাম্বার অফ অ্যাক্সিডেন্টস। এ লার্জ নাম্বার অফ অ্যাক্সিডেন্টস মানে ধরো 70টা অ্যাক্সিডেন্ট হয়েছে বা 100টা অ্যাক্সিডেন্ট হয়েছে, তার মধ্যে লার্জ নাম্বার কত? 70%ই কভার করছে কে? হেভি ভেহিকেলস। এর সঙ্গে আমরা যদি বলে দিই পরিসংখ্যান বলছে, তাহলে আমার উত্তর কি হবে? তাহলে আমার উত্তর হবে স্ট্যাটিস্টিক্স শো দ্যাট statistics show that heavy vehicles account for a large number of accidents। অথবা যদি এরকম একটা সিচুয়েশন আসে, কি সিচুয়েশন? সারা বিশ্বে যত এক্সপোর্ট অর্থাৎ আমদানি রপ্তানি হচ্ছে, তার মধ্যে রপ্তানি যত হচ্ছে তার মধ্যে ম্যাক্সিমামটাই করছে চীন। মনে করো 100টা দ্রব্য রপ্তানি হচ্ছে, তার মধ্যে 50 সেই রপ্তানিটা করছে, 50% রপ্তানি করছে তোমার চীন। তাহলে লক্ষ্য করো আমরা কোন অ্যামাউন্টে চলে গেছি? আমরা চলে গেছি টোটালের একটা পার্টে। তাহলে টোটালের একটা পার্ট বোঝানোর জন্য আমরা ব্যবহার করব অ্যাকাউন্ট ফর। আমরা কি বলতে পারবো? আমরা বলতে পারবো চায়না অ্যাকাউন্টস ফর হাফ অফ দা, অথবা আমরা ধরো 50% না বলে বললাম 50+, মানে অর্ধেকেরও বেশি। তখন আমরা কি বলবো? চায়না অ্যাকাউন্টস ফর মোর দ্যান হাফ অফ দ্য ওয়ার্ল্ডস এক্সপোর্ট। অর্থাৎ সারা বিশ্বে যত রপ্তানি হয় তার অর্ধেকেরও বেশি রপ্তানি করে হচ্ছে আমাদের চীন, আমাদের নয় অবশ্যই চীন। কিংবা সারা দেশে যত প্রোডাকশন হয় সারা বিশ্বে, মনে করো 100টা জিনিস প্রডিউস হচ্ছে, তাহলে এই 100টার মধ্যে 25% মানে সিংহভাগ প্রডিউস করছে তোমার আমেরিকা। তার মানে আমি অ্যান্সার কি চাইছি? আমি অ্যান্সার চাইছি যতগুলো হচ্ছে তার অধিকাংশটা, যতগুলো হচ্ছে তার ম্যাক্সিমাম 25% বা 30% এটা আমেরিকা করছে। তার মানে আমি যে অ্যান্সারটা চাইছি সেটা হচ্ছে টোটালের একটা পার্ট। টোটালের একটা পার্ট বোঝানোর জন্যে আমরা অ্যাকাউন্ট ফর ব্যবহার করতে পারি। আমরা কি বলবো? ইউনাইটেড স্টেটস, সরি ভুল বললাম, আমরা দ্য ইউনাইটেড স্টেটস বলবো। দ্য ইউনাইটেড স্টেটস অ্যাকাউন্ট ফর 25% or 30% অফ ওয়ার্ল্ডস প্রোডাকশন। অর্থাৎ সারা বিশ্বে যত প্রডিউস হচ্ছে, প্রোডাকশন হচ্ছে, তার বেশিরভাগটাই করছে তোমার আমেরিকা। অথবা কোনো একটা দেশে বা আমাদের কোনো একটা রাজ্যে দেখা যাচ্ছে নেপালিরা একটা বড় অংশ জুড়ে রয়েছে, তাহলে আমরা কি বলবো? ধরো 25% আছে বা 35% আছে, তাহলে বলবো দ্য নেপালিজ অ্যাকাউন্ট ফর 35% অফ দ্য পপুলেশন। অর্থাৎ তোমরা বুঝতেই পারছো, যখন তোমার পার্ট অফ টোটাল বোঝাবে তখন আমরা অ্যাকাউন্ট ফর শব্দটা ব্যবহার করতে পারি। কিন্তু এখানেই শেষ নয়, একটা শব্দ একাধিক অর্থেও ব্যবহৃত হতে পারে। অ্যাকাউন্ট ফরের আরও মানে আছে। ধরো সে কোনো ভুল করেছে, কিন্তু সেই ভুলটা কেন করেছে তার কোনো জবাবদিহি বা শোকজ করতে পারেনি। অর্থাৎ অ্যাকাউন্ট ফরের আরও একটা মানে আমরা যদি করতে চাই, তাহলে তার মানে হচ্ছে গিভ রিজন, কোনো কিছুর কারণ দর্শানো। সেক্ষেত্রেও আমরা অ্যাকাউন্ট ফর শব্দটা ব্যবহার করতে পারি। আমরা বলতে পারি হি ওয়াজ আনএবল টু অ্যাকাউন্ট ফর হিজ মিস্টেক, অথবা হি ওয়াজ আনএবল টু অ্যাকাউন্ট ফর দ্য এরর। মনে করো কোনো কারণে কোনো একটা রাজনৈতিক দল বন্ধ ডেকেছে এবং সকাল থেকেই মেঘ বেশ ঘনীভূত হয়ে আছে, আকাশে
বৃষ্টি পড়ছে, আকাশ থেকে বৃষ্টি পড়ছে, অর্থাৎ ব্যাড কন্ডিশন। তো তখন সেই দলের এক সদস্য বা একজন নেতা জিজ্ঞেস করলো, আরে এত কম লোক কেন এসেছে? তো হয়তো দেখা গেল ওই পলিটিক্যাল পার্টির সমাবেশে এমনিতেই কম লোক হয়, কিন্তু তার দলের আরেকজন লোক বলল, না না দাদা, বুঝতেই তো পারছেন আজকে ব্যাড ওয়েদার। তাহলে এই ব্যাড ওয়েদারটাই কিন্তু রিজন দিয়ে দিচ্ছে কেন কম লোক এসেছে। তাহলে এটাকে আমরা কিভাবে বলতে পারি? এটাকে যদি আমরা সেন্টেন্সের মাধ্যমে বোঝাই, আমরা বলতে পারি দ্য ব্যাড ওয়েদার হ্যাভ অ্যাকাউন্টেড, অথবা দ্য ব্যাড ওয়েদার মে হ্যাভ অ্যাকাউন্টেড ফর দ্য স্মল ক্রাউড। দ্য ব্যাড ওয়েদার মে হ্যাভ অ্যাকাউন্টেড ফর দ্য স্মল ক্রাউড। অথবা ধরো এরকম একটা জিনিস, তুমি বেশ তালগোল পাকিয়েছিলে যে বিষয়টা কেন হচ্ছে তুমি জানছো না, 3 দিন ধরে তোমার গার্লফ্রেন্ড তোমার ফোন ধরছে না, পরবর্তীকালে তুমি বুঝলে যে পাশের বাড়ির বান্টি হচ্ছে আসল কালপ্রিট। তো তখন তুমি কি বলবে? তুমি মনে মনে বলবে, নাও আই আন্ডারস্ট্যান্ড ওয়াই ইট হ্যাপেন্ড। এটা না বলে তুমি কি বলতে পারো? খুব সুন্দর একটা এক্সপ্রেশন আছে, তুমি সিম্পলি বলতে পারো যে, আমি এখানে লিখেই দিচ্ছি, এই অ্যাকাউন্টসের আগে লেখো দ্যাট অ্যাকাউন্টস ফর ইট। তার মানে হচ্ছে নাও আই আন্ডারস্ট্যান্ড ওয়াই ইট হ্যাপেন্স। বোঝা গেল? অর্থাৎ ঘটনাটা কেন হচ্ছে সেটা তুমি বুঝতে পেরেছো। একটু স্মার্ট ইংলিশে কি বলবে? নাও আই আন্ডারস্ট্যান্ড না বলে তুমি বলবে, ওহ ওয়েল দ্যাট অ্যাকাউন্টস ফর ইট। তাহলে আমরা অ্যাকাউন্ট ফরের দুটো ব্যবহার শিখতে পারলাম। কি কি? 1 নম্বর হচ্ছে পার্ট অফ টোটাল, এবং 2 নম্বর হচ্ছে তোমার কোনো কিছুর জবাবদিহি বা সেই সম্পর্কে রিজন অন্যের সামনে ব্যক্ত করা। এইবার চলে আসো অ্যান্সারে। তোমার কোশ্চেন বলছে যে দ্য ইউনাইটেড স্টেটস ড্যাশ মোর দ্যান 1/4, মানে 4 ভাগের 1 ভাগ। 4 ভাগের 1 ভাগ মানে কি? তোমার যে অ্যান্সারটা চাইছে সেটা পার্ট অফ দ্য টোটাল, তাহলে তোমার অ্যান্সার হওয়া উচিত হচ্ছে অ্যাকাউন্ট ফর। তাহলে প্রথম কোশ্চেনের অ্যান্সার হবে অ্যাকাউন্ট ফর। আমি শুধুমাত্র অ্যাকাউন্ট ফর বলেও চলে যেতে পারতাম, কিন্তু এটা আমার গ্যারান্টি, তোমরা যদি সেন্টেন্সগুলো লিখে নাও এটা নিয়ে আর ভবিষ্যতে কোনোদিন কোনো সমস্যা হবে না। এবার আমার কাছে কিন্তু এই একটা প্রশ্ন মানে একটা উত্তর নয়, আমরা সাথে সাথে শিখে নেব কোন ক্ষেত্রে আমরা কনস্টিটিউট ব্যবহার করব, কোন ক্ষেত্রে আমরা অ্যাক্টন ব্যবহার করব, কোন ক্ষেত্রে আমরা কল ফর ব্যবহার করব। চলে আসি কনস্টিটিউটের ক্ষেত্রে। কনস্টিটিউট আমরা কোন ক্ষেত্রে ব্যবহার করতে পারি? ধরো তোমাকে কেউ জিজ্ঞেস করলো যে একটা গ্রুপ তৈরি হয়েছে, এই গ্রুপটায় কতজন মেম্বার ছিল? তাহলে তুমি উত্তর দিলে প্রত্যেকটা গ্রুপে 3 জন করে মেম্বার ছিল। এখানকার তুমি উত্তর দেবে ইচ গ্রুপ কনস্টিটিউটেড অফ 3 মেম্বার্স হেয়ার। অর্থাৎ তাহলে কনস্টিটিউট মানে আমি বলতে পারি ফর্ম অথবা কম্পোজ। এটার অর্থ কি হচ্ছে? কম্পোজ অর্থে ব্যবহৃত হচ্ছে। তোমরা ডেসক্রিপটিভ ইংলিশ লেখার সময় কোনো জায়গায় যদি এইরকম সেন্টেন্স আসে যে 12 মাসে 1 বছর হয়, অধিকাংশ ছাত্রছাত্রী খুব সোজা ইংরাজি, এটাও আমি যেটা বলবো খুব কঠিন নয়, সাধারণত যেটা লেখে দেয়ার আর 12 মান্থস ইন আ ইয়ার, না বলে ইট ইজ বেটার টু সে, তুমি যদি এইভাবে ব্যাপারটাকে রিপ্রেজেন্ট করতে পারো, 12 মান্থস কনস্টিটিউট আ ইয়ার, 12 মান্থস কনস্টিটিউট আ ইয়ার। আমি তোমাদের একটা ছোট্ট ট্রান্সলেশন করতে দিচ্ছি। যদি এরকম তোমাদের কোনো সেন্টেন্স দেয় যেখানে তুমি কনস্টিটিউট শব্দটা ব্যবহার করতে চাও, কি সেটা? যে যেটা সমগ্র, তার মধ্যে ছোট ছোট পার্ট থাকে বা কতগুলো পার্ট থাকে, এবং কতগুলো পার্ট নিয়েই সমগ্র গঠিত হয়। আবার বলছি, কতগুলো বা সমগ্র, তার মধ্যে কতগুলো পার্ট থাকে, মানে সমগ্র হচ্ছে কতগুলো অংশের সমষ্টি, এবং কতগুলো অংশের সমষ্টি হচ্ছে সমগ্র। এরকম যদি কোনো সেন্টেন্স তোমাদের ট্রান্সলেশন করতে দেয়, হোয়াট উড বি ইয়োর অ্যান্সার? তোমার অ্যান্সার কি হবে? তোমরা লিখতে থাকো, আমরা চলে আসি পরের অপশানে। বা এর আরেকটা বাক্য আমি বলে দিই কনস্টিটিউট দিয়ে, যতক্ষণ না পর্যন্ত তোমরা সেটা দিয়ে অ্যান্সার করছো, মানে এটা ট্রান্সলেশন করছো। ধরো এরকম বলতে চাইছে, তোমাকে ধরো বলতে চাইছে যে কনস্টিটিউট, যে আমরা ধরো এরকম তোমাকে বলতে চাইছে আমরা কারা, সেইটা
আমাদের প্রকৃত পরিচয় এটা নির্ধারিত হবে পৃথিবীর সাথে আমাদের কীরকম সম্পর্ক। তাহলে এই কম্পোজ অর্থটা আমি কনস্টিটিউট দিয়ে করতে চাইছি, তখন আমরা কি বলবো? হু উই আর মানে আমরা কারা, ইজ কনস্টিটিউটেড বাই আওয়ার রিলেশনশিপ টু দ্য ওয়ার্ল্ড অথবা টু আওয়ার ওয়ার্ল্ড। এই অর্থে আমরা কনস্টিটিউট শব্দটা ব্যবহার করতে পারি। আবার তোমাদের একটু আগেই আমি একটা ট্রান্সলেশন করতে দিয়েছিলাম, সেটা হচ্ছে যদি এরকম কোনো সেন্টেন্স আসে যেখানে তোমার বক্তব্য হচ্ছে যে সমগ্র কতগুলো অংশের সমষ্টি এবং কতগুলো অংশ দিয়েই গঠিত হয় সমগ্র, তখন তার অ্যান্সার তুমি করবে আ হোল কনসিস্ট অফ পার্ট। কনসিস্ট না, কনসিস্ট হবে, এ হোল বললাম। এবার আমি মুখে মুখে বলছি, যদি গ্রামাটিক্যাল একটু এদিক ওদিক হয় তোমরা ঠিক করে নিও। এ হোল WHOLE consists of part, কমা দিয়ে লিখবে the parts constitute the whole. I repeat, a whole consists of part. আবার the parts constitute the whole. এবার কেন constitute বললে? কারণ তুমি parts ব্যবহার করেছো। পরের যে শব্দটা তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে কল ফর। কল ফরের মানে কি স্যার? কল ফরের মানে হচ্ছে ডিমান্ড করা, কোনো কিছুর দাবি জানানো। এক্ষেত্রে আমরা ব্যবহার করি কল ফর। মনে করো এই সময়টা হচ্ছে খুব বিতর্কিত, খুব খারাপ সময় যাচ্ছে আমাদের, এবং এই সময় আমাদের ডেসপারেট মেজার নিতে হবে। এটাকে আমরা ইংরেজিতে কিভাবে বলবো? আমরা তখন কি বলবো? ডেসপারেট টাইমস কল ফর ডেসপারেট মেজার। ডেসপারেট টাইমস কল ফর ডেসপারেট মেজার। তোমরা যে এডিটোরিয়াল লেটার লেখো সেখানে কিন্তু শেষে একদম যেখানে এন্ড করছো সেখানে এই বাক্যটা কিন্তু লিখে দিতে পারো। ইট উইল অ্যাড মার্কস টু ইয়োর রাইটিং। তুমি যেটা লিখছো সেখানে কিছুটা হলেও তোমার মার্কস এনহ্যান্স করার ক্ষেত্রে এই জাতীয় সেন্টেন্স কাজে লাগবে। আর এরকম নয় যে আমি যে বাক্যটা বললাম কেবলমাত্র একটা রাইটিংয়ের ক্ষেত্রেই লাগবে। তুমি একাধিক রিপোর্ট রাইটিং বলো অথবা এডিটোরিয়াল লেটার, যেগুলো প্রবলেম, সমাজের সমস্যা, তোমার এরিয়ার সমস্যা, সেখানে শেষে তুমি ব্যবহার করতেই পারো ডেসপারেট টাইমস কল ফর ডেসপারেট মেজার। বোঝা গেল? এবার ধরো আর কিভাবে তুমি কল ফর বলতে পারো? এইভাবেই বলতে পারো, ধরো বিভিন্ন নেতারা, নেতা বাদ দাও, মনে করো বিভিন্ন নিউজ পেপার প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করছে অথবা মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করছে, সেটাকে আমরা কি বলবো? সেভারেল নিউজ পেপার্স অথবা several of the newspapers were calling for the resignation of PM or CM। তুমি যেভাবেই ব্যাপারটাকে ব্যাখ্যা করতে চাও কিনা এই ক্ষেত্রে তোমরা ব্যবহার করতে পারো। কিংবা কিছুদিন আগে দেখো একটা সিনেমা বেরিয়েছিল, তাও হয়তো মাস 6 বা 1 বছর হয়ে গেল, যেটা নিয়ে কর্মী সেনারা তুমুল উত্তেজনা, একটা টার্ময়েল সৃষ্টি করেছিল। কি সৃষ্টি করেছিল? টার্ময়েল, গোলযোগ। এটাকে বলা হয় কি? টার্ময়েল আমরা বলতে পারি, একটা অস্থির পরিস্থিতি। মুভিটার নাম দীপিকা পাডুকোন ছিল, কেউ বলতে পারবে? আমার এই মুহূর্তে মনে পড়ছে না। পদ্মাবতী ছিল, পরে পদ্মাবত করা হলো। তো যদি আমরা বলি যারা প্রোটেস্টার তারা এই মুভিটাকে ব্যান করার জন্য বিদ্রোহ করেছিল বা দাবি করেছিল, আমরা দাবি ব্যবহার করব কারণ কল ফর বলছি। তাহলে কি বলবো? প্রোটেস্টার্স ওয়্যার কলিং ফর এ ব্যান, প্রোটেস্টার্স ওয়্যার কলিং ফর এ ব্যান on the release of the movie named পদ্মাবত or পদ্মাবতী, যে নামটা ছিল তোমরা সেটাই ব্যবহার করবে। তাহলে একাধিকভাবে এইভাবে তোমরা ব্যবহার করতে পারো। দেখো অনেকে আছে পলিটিক্যাল বন্দী, তাদের রিলিজের জন্য হিউম্যানিস্ট বা যেগুলো তোমার হিউম্যান রাইট কমিশন, তারা দিনের পর দিন দাবি জানাচ্ছে, এটাকে তুমি কল ফর দিয়ে ব্যবহার করতে পারো। হিউম্যান রাইটস গ্রুপস আর কলিং ফর দ্য রিলিজ অফ দ্য পলিটিক্যাল প্রিজনার। বোঝা গেল? তাহলে এই শব্দগুলো শুধুমাত্র মুখস্থ করবে না, সব সময় তাকে সেন্টেন্সে প্রয়োগ করবে। ধরো পরের সেন্টেন্স, অ্যাক্টন। অ্যাক্টন মানে কি? অ্যাক্টন মানে হচ্ছে কারুর নির্দেশ অথবা কারুর সাজেশন অনুযায়ী কাজ করা। এই ক্ষেত্রে আমরা অ্যাক্টন ব্যবহার করতে পারি। কিরকম? ধরো বলা হলো তোমার অ্যাডভাইস অনুযায়ী আমি কাজ করব, তাহলে আমি বলবো আই শ্যাল অথবা আই উইল অ্যাক্ট অন ইয়োর অ্যাডভাইস। কিছু কিছু মানুষ আছে যারা খুব ইম্পালসিভ অর্থাৎ আবেগপ্রবণ, তারা জিনিসটার ভালো বা খারাপ এই জিনিসটা অতটা মাথা ঘামায় না,
তাদের মনে হচ্ছে আবেগতাড়িত হয়ে তারা কাজটা করছে, তাদের টেন্ডেন্সি হচ্ছে ওই দিকে। সেক্ষেত্রে আমরা অ্যান্সার কি করব? আমরা অ্যান্সার করব সেটাকে যদি মানে সেন্টেন্সের মাধ্যমে প্রকাশ করতে চাই, আমরা বলবো কি? আমরা বলবো অ্যাক্টন দিয়ে যে হি অথবা শি, যে কোনো একজন, ছেলে হলে হি, মেয়ে হলে শি, টেন্ডেন্সি থেকে ভার্ব ফর্ম কি আসবে? টেন্ডস। হি টেন্ডস টু অ্যাক্ট অন ইম্পালস। আমরা এইভাবে ব্যবহার করতে পারি। এবার ইম্পালসের জায়গায় তুমি ইনস্টিংক্টও লিখতে পারো, এইভাবে ব্যবহার করতে পারো। কিছু মানুষ যারা ধরো খুব খামখেয়ালি, তারা আবেগেও না, যা মনে হলো সেইটাই কাজ করলো। এই খামখেয়ালির ইংরেজি কি? উইনজিক্যাল। উইন মানে হচ্ছে তোমার মাথার ঠিক নেই, এখন এক মুহূর্তে এটা বলছে, পরের মুহূর্তে সেটা বলছে, এই জাতীয় শব্দ। তো এটার একটা ভালো সিনোনিম আছে, ক্যাপ্রিসিয়াস। ক্যাপ্রিসিয়াস মানে যাকে তুমি কম ট্রাস্ট করতে পারবে, সকালে একরকম বলছে, বিকেলে আরেক রকম বলছে, অর্থাৎ যাদের কথার মধ্যে কোনো স্থিরতা নেই। এই ধরনের, ধরো এরকম একটা গভর্নমেন্ট যে সকালে একরকম কথা বলছে, বিকেলে আরেক রকম কথা বলছে, পরের দিন আরেক রকম কথা বলছে, সেই ধরনের গভর্নমেন্টকে আমরা কি বলবো? আমরা বলবো হচ্ছে ক্যাপ্রিসিয়াস গভর্নমেন্ট। তাহলে তুমি যদি অ্যাক্টন ব্যবহার করতে চাও, এই ক্যাপ্রিসিয়াসের নাউন ফর্ম আসবে হচ্ছে ক্যাপ্রিস। তাহলে আমি যদি বলতে চাই তুমি খামখেয়ালের ওপর কাজ করো না, নিজের প্রবলেমটা বোঝার চেষ্টা করো, তুমি কিভাবে লিখবে? তুমি লিখবে হচ্ছে ডোন্ট অ্যাক্ট অন ক্যাপ্রিস, স্টাডি ইওর প্রবলেম। বোঝা গেল? তাহলে নিজের খামখেয়ালি, এই ক্যাপ্রিসিয়াস এখান থেকেই এসছে, ক্যাপ্রিস, CAPRI সিই হবে, ক্যাপ্রিস, স্টাডি ইওর প্রবলেম। এইভাবে তোমরা সেন্টেন্সের মাধ্যমে বিষয়টাকে ব্যবহার করতে পারো। তাহলে চলে আসি, তাহলে প্রথম আমাদের অ্যান্সার কি হলো? প্রথম আমাদের অ্যান্সার হলো হচ্ছে অ্যাকাউন্ট ফর। এটা দুটো অর্থে ব্যবহার করি, পার্ট অফ টোটাল বোঝানোর জন্য আর কোনো কিছুর রিজন বোঝানোর জন্যে। কনস্টিটিউট মানে হচ্ছে ফর্ম, সিম্পল সেন্টেন্স হচ্ছে তোমার 12 মান্থস কনস্টিটিউট আ ইয়ার, কল ফর মানে হচ্ছে কোনো কিছু ডিমান্ড করা, আমরা কারুর পদত্যাগ দাবি করলে উই আর কলিং ফর দ্য রেজিগনেশন অফ সামওয়ান, সেই অর্থে ব্যবহার করতে পারি। আর অ্যাক্টন মানে হচ্ছে কারুর নির্দেশ বা কোনো কিছু অনুযায়ী কাজ করা, সেটাকে আমরা অ্যাক্টন বা যার সিনোনিম আমরা পারফর্ম হিসেবে বলতে পারি। পরের শব্দ কি বলছে? পরের শব্দ বলছে হচ্ছে সেন্টেন্স অ্যান্ড ওভার 1/3 of the total number of people infected with the deadly virus. deadly সিনোনিম কি হবে? ফ্যাটাল। ফ্যাটাল মানে হচ্ছে একদম প্রাণঘাতী যেটা, ঠিক আছে? লেটেস্ট ফিগার ড্যাশ অন ফ্রাইডে। লেটেস্ট ফিগার মানে কি? তোমরা সেটা পেয়ে গেছো। লেটেস্ট ফিগার বলতে তোমরা সেটা পেয়ে গেছো, তার মানে তুমি যদি এখানে শো ব্যবহার করো তা আমার অ্যান্সার হবে না, কারণ এটা প্রেজেন্ট ফর্ম, তার মানে হচ্ছে প্রত্যেক শুক্রবারই এই ফিগারটা আসে, এরকম তো বোঝাতে চাইছে না সেন্টেন্সে, তাহলে শো আমার অ্যান্সার হবে না। পুল আউট মানে কি? পুল আউট মানে হচ্ছে উইথড্র করা, অর্থাৎ কোনো একটা ধরো চ্যাম্পিয়নশিপ সে উইথড্র করছে তার শারীরিক অসুস্থতার জন্য, তাহলে পুল আউট অফ চ্যাম্পিয়নশিপ, এই অর্থে আমরা পুল আউট শব্দটা উইথড্র ব্যবহার করি। তাহলে আমার উত্তর দুটোর মধ্যে হবে, এক হচ্ছে রিভিলড, আরেকটা হচ্ছে তোমার এভিন্সড। এই দুটোর মধ্যে যে কোনো একটা উত্তর তোমাকে নির্বাচন করতে হবে। তোমাদের সুবিধার জন্য বলে রাখি, রিভিল এবং এভিন্স দুটোরই মানে কিন্তু এক। রিভিলটাও আমরা যে অর্থে ব্যবহার করি, এভিন্স শব্দটাকেও আমরা একই অর্থে ব্যবহার করি, অর্থাৎ দুটোই হচ্ছে কোনো কিছু প্রকাশ করা, এই অর্থে আমরা রিভিল অথবা এভিন্স শব্দটা ব্যবহার করি। কিন্তু তোমাকে জানতে হবে হোয়াট ইজ দ্য ফান্ডামেন্টাল ডিফারেন্স বিটুইন রিভিল অ্যান্ড এভিন্সড। মাথায় রাখবে, রিভিল আমরা ব্যবহার করি যে জিনিসটা এতদিন অপ্রকাশিত ছিল, সেইটাকে তুমি যদি প্রকাশ করতে চাও সেইটার জন্য আমরা রিভিল ব্যবহার করি। আর এভিন্স শব্দটা ব্যবহৃত হয় কোনো পার্সোনাল ফিলিংকে তুমি প্রকাশ করছো, কিংবা তোমার ইমোশনকে তুমি ডেমনস্ট্রেট করছো, বা তোমার কোনো কোয়ালিটিকে তুমি ডেমনস্ট্রেট করছো, তার জন্য তুমি এভিন্সড শব্দটা ব্যবহার করবে। রিভিল দিয়ে সবথেকে ভালো সেন্টেন্স আমরা যদি করতে চাই সেটা কি হবে? আমরা বলতে পারি সময় সত্যকে উন্মোচিত করেছে, তাহলে এক্ষেত্রে আমরা রিভিল ব্যবহার করতে পারি। টাইম হ্যাজ রিভিলড দ্য ট্রুথ, ট্রুথের আগে আমরা দা ব্যবহার করি। অথবা ধরো আমরা অল্প রিসার্চ করেই সত্যিটা জানতে পেরেছি, তাহলে আমরা কি বলবো? উই হ্যাভ ডান আ লিটল রিসার্চ অ্যান্ড দ্যাট রিভিলড দ্য ফ্যাক্ট। উই হ্যাভ ডান আ লিটল রিসার্চ অ্যান্ড দ্যাট রিভিলড দ্য ফ্যাক্ট।
এই অর্থে আমরা ব্যবহার করতে পারি। অর্থাৎ যে জিনিসটা আমরা প্রকাশ করছি এতদিন গোপন ছিল, কিন্তু এভিন্সড কিন্তু এই অর্থে আমরা ব্যবহার করতে পারবো না। এভিন্সড কি অর্থে ব্যবহৃত হয়? এভিন্সড ব্যবহৃত হয় কোনো পার্সোনাল ফিলিং, কোনো ইমোশন, সেগুলোকে ডেমনস্ট্রেট করা, কোনো এবিলিটিকে ডেমনস্ট্রেট করা। ঠিক আছে, মনে করো তুমি কিছুক্ষণ আগে হেভি রাগ করেছিলে, কিন্তু সময়ের সাথে সাথে তোমার রাগটা কমে গেল। তুমি কিভাবে বলবে? তুমি বলতেই পারো দ্য অ্যাঙ্গার হি হ্যাড এভিন্সড আর্লিয়ার হ্যাড ড্রেইনড অ্যাওয়ে। দ্য অ্যাঙ্গার, অ্যাঙ্গার কি একটা ইমোশন, দ্য অ্যাঙ্গার এক্ষেত্রে কিন্তু আর রিভিলড হবে না, এক্ষেত্রে তোমায় ব্যবহার করতে হবে এভিন্সড। দ্য অ্যাঙ্গার হি হ্যাড এভিন্সড আর্লিয়ার ড্রেইনড অ্যাওয়ে, এই অর্থে ব্যবহার করতে পারো। অথবা ধরো যারা ফেসবুকে ক্লাস করো, তোমাদের প্রত্যেকেই বলছি, যেহেতু অনেক কিছু এফবিতে আমরা ফ্রি পাই, তাতে আমরা ইন্টারেস্ট শো করি না, ফ্রিতে তো পাওয়াই যাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা এইভাবেও বলতে পারি দ্য স্টুডেন্ট এভিন্সড লিটল ইন্টারেস্ট ইন দ্য ক্লাস। বোঝা গেল? অর্থাৎ এই ক্লাসে তারা অল্প ইন্টারেস্ট শো করছে, অল্প ইন্টারেস্ট না, কোনো ইন্টারেস্টই শো করছে না, কারণ আমরা আগের যে সেন্টেন্সটা বলেছিলাম সেখানে এ লিটিল ব্যবহার করেছিলাম। এ লিটিল মানে সামথিং, বোঝা গেল? কিছুটা। আর আরেকটা হচ্ছে তোমার লিটিল। তোমাদের ছোট্ট করে লিটিল আর এ লিটিলের পার্থক্য আমি বলে দিই। তিনখানা শব্দ আছে, তাহলে দেখো আমরা কম্প্রিহেনশন দিয়ে শুরু করলেও আমার মেইন কথা কিন্তু তোমার ভোক্যাবস, যেটা আমরা আলোচনা করতে চেষ্টা করছি, সঙ্গে সঙ্গে একটু যদি গ্রামারও হয় তাতে ক্ষতি কি। তিনটে শব্দ আছে, একটা হচ্ছে লিটিল, একটা হচ্ছে এ লিটিল, আরেকটা হচ্ছে দ্য লিটিল। আমি যতক্ষণে শব্দ তিনটে লিখছি, যদি তোমাদের ক্লাস ঠিকঠাক মতো লাগে, একটা শেয়ার তো বানতাই হ্যায়। চেষ্টা করো তোমাদের বন্ধুদের মধ্যেও এই ক্লাসটা যেন পৌঁছে যায়, তাহলে আমিও পরবর্তীকালে কিছুটা মানে আস্থা পাবো, কিছুটা এনার্জি পাবো, যাতে আমি আরও বেশি ফেসবুক লাইভ আনতে পারি। সাধারণত সায়নদীপ স্যার এবং বণিক স্যারই এই মুহূর্তে এফবি লাইভে আসছে। বিকেলের দিকটা আমার পুরোটাই অনলাইন ক্লাস থাকে বলে আমি আসতে পারি না, তাই জন্য একটু অড আওয়ার্স, যেমন তোমার সকালবেলা এই সময়টায় আমি আসছি। তো চেষ্টা করো তোমরা একটু ব্যাপারটাকে শেয়ার করে দেওয়ার, যাতে আরও বেশি স্টুডেন্ট আমাদের এই ক্লাসটায় জয়েন করতে পারে। একটা শেয়ার তো বানতাহি হ্যায়, প্রত্যেকে একবার করে যদি পারো একটু শেয়ার করে দাও। না করলেও এরকম নয় যে আমি ক্লাস করাবো না, বাট তবুও খানিকটা ভালো লাগবে। তো চলো, লিটিল, এ লিটিল আর দ্য লিটিল। সবার আগে এটা যখন পড়বে এর সঙ্গে আরও একটা শব্দ সাইমালটেনিয়াসলি পড়ে নেবে, সেটা হচ্ছে ফিউ, আ ফিউ, আরেকটা হচ্ছে দ্য ফিউ। যে শব্দগুলো কাউন্টেবল, কাউন্টেবলের আগে আমরা এই পেয়ারটা ব্যবহার করি। কাউন্টেবলের আগে এই পেয়ারটা ব্যবহার করি মানে কি? কাউন্টেবলের আগে, কাউন্টেবল নাউনের আগে আমরা এটা ব্যবহার করি। তার মানে কিন্তু কেউ এটা ভেবো না যে এই লিটিল শব্দটা আনকাউন্টেবল। এটা অনেকের মধ্যেই একটা মানে ভুল ধারণা থাকে যে স্যার লিটিল, এ লিটিল, দ্য লিটিল কি স্যার এটা আনকাউন্টেবল, ফিউ, এ ফিউ, দ্য ফিউ কি এটা কাউন্টেবল না। এই প্রত্যেকটা শব্দই সাধারণত অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়, এবং অ্যাডজেক্টিভকে তুমি না তো কাউন্ট করতে পারছো, না তো অন্য কিছু করতে পারছো। কাউন্টেবল আর আনকাউন্টেবল সেটা হচ্ছে নাউনের সাব ক্যাটাগরি। একটা নাউন কাউন্টেবল বা আনকাউন্টেবল হতে পারে, একটা অ্যাডজেক্টিভ কাউন্টেবল বা আনকাউন্টেবল হতে পারে না। তার মানে ফিউ, এ ফিউ, দ্য ফিউ এর আগে তুমি যে শব্দগুলো ব্যবহার করবে এই শব্দের পরে, সেটা কাউন্টেবল নাউন হবে। কি হবে? কাউন্টেবল নাউন হবে, কার্টুন নেটওয়ার্ক নয়। আর লিটিল, এ লিটিল, দ্য লিটিলের পর যে শব্দগুলো তোমরা ব্যবহার করবে সেটা আনকাউন্টেবল নাউন হবে। কি হবে? আনকাউন্টেবল নাউন হবে। এবার আমরা ভাবি লিটিল, এ লিটিল আর দ্য লিটিলের মধ্যে পার্থক্য কি। সবার আগে লিটিল আর এ লিটিলের মধ্যে পার্থক্য বুঝে নিই। তোমরা খুব সোজা করে আমি তোমাদের বোঝাচ্ছি, যাতে কারোরই এই কনসেপশনটা ভবিষ্যতে আর না গোলায়। আমি বলছি যে কথাটা লিটিল বা ইলিটিল, তার মধ্যে অর্থগত কিন্তু খুব একটা পার্থক্য নেই। দুটো প্রায় একই অ্যামাউন্ট বোঝানোর জন্য ব্যবহৃত হয়। লক্ষ্য করো, এখানে আমি একটা গ্লাস এঁকেছি, মনে করে নাও এটা গ্লাস, কারণ অঙ্ক কঠিন বলে তার মানকেও তো তুমি এক্স ধরে নাও। তা ধরে নাও এটা একটা সুন্দর গ্লাস, সুন্দর না, অ্যাটলিস্ট একটা গ্লাস, এটা ধরে নাও। এই গ্লাসে অর্ধেকটা জল আছে,
এই যে অর্ধেকটা জল আছে আমি যখন বললাম, তখন আমি বলছি কি গ্লাসটা অর্ধেকটা ভর্তি। তাহলে আমার মেন্টালিটি কেমন? আমার মেন্টালিটি হচ্ছে পজিটিভ মেন্টালিটি। কেমন মেন্টালিটি? পজিটিভ মেন্টালিটি। কারণ আমি আছে বলছি, যে অর্ধেকটা জল আছে। এবার এই গ্লাসটাই আমি আমার এক বন্ধু, ধরো সায়নদীপ স্যারকে দেখালাম। সায়নদীপ বলল, আরে এই গ্লাসটা তো অর্ধেকটা খালি। তাহলে ও কিন্তু একই কথা বলছে, জলের অ্যামাউন্ট চেঞ্জ হচ্ছে না, এই অর্ধেকটা খালি বলছে। তখন ওর অ্যাপ্রোচটা হচ্ছে নেগেটিভ। তোমাদের অনেকেরই ধারণা থাকে লিটিল মানে অল্প একটু, আর সরি এ লিটিল মানে অল্প একটু, আর লিটিল মানে তার থেকে কম। জলের অ্যামাউন্ট বা আনকাউন্টেবল কোনো নাউনের অ্যামাউন্ট চেঞ্জ হবে না, চেঞ্জ হবে হচ্ছে অ্যাপ্রোচ। তুমি বিষয়টাকে কিভাবে দেখছো। আমি গ্লাসটাকে দেখছি অর্ধেকটা ভর্তি, অর্থাৎ আমি সদর্থকবাদী, ইতিবাচক। আমার বন্ধু ওটাকে নেগেটিভ অ্যাপ্রোচে দেখছে, যে অর্ধেকটা খালি, তার মানে সে হচ্ছে নেতিবাচক। এবার মনে করো একটা গ্লাসে অল্প এইটুকুনি জল আছে, এটাকে দুজন লোক দুভাবে বলতে পারে, আরে গ্লাসে তো অল্প জলই আছে, তার মানে সে পজিটিভ। আর আরেকজন বলল, আরে গ্লাসে তো জল নেই বললেই চলে, তার মানে সে নেগেটিভ। যে বলবে প্রায় নেই বললেই চলে, নেক্সট টু নাথিং, অলমোস্ট নট, তার ক্ষেত্রে আমি ব্যবহার করব হচ্ছে লিটিল শব্দটা। এবং যে বলবে অল্প হলেও আছে, তার জন্য আমি ব্যবহার করব এ লিটিল শব্দটা। বোঝা গেল? তাহলে একই জিনিস যখন আমি বলবো দেয়ার ইজ আ লিটিল ওয়াটার ইন দ্য গ্লাস, গ্লাসে অল্প একটু জল আছে, আর যখন বলবো দেয়ার ইজ লিটিল ওয়াটার ইন দ্য গ্লাস, তার মানে জল নেই বললেই চলে। এবার মনে করো এই গ্লাসের অল্প জলটাকে আমি সূর্যালোকের তলায় রেখে দিলাম, মানে সূর্যে, গরম সূর্য, বাইরে একদম গনগনে তাপ, সেইখানে গরমের মধ্যে রেখে দিলাম। তো কিছুক্ষণ পরেই সেটা বাষ্পীভূত হবে। মনে করো এই গ্লাসে জল ছিল হচ্ছে 2 mm, তাহলে পুরোটাই উবে গেছে, তার মানে ছিল কতটা? 2 mm। আর উবে গেছে কতটা? সেটা হচ্ছে 2 mm। যতটা ছিল এবং যতটা গেল, দুটোর ভ্যালু যদি ইকুয়াল হয়, তখন আমরা আনকাউন্টেবল নাউনের আগে দা লিটিল ব্যবহার করব। যদি বলা হয় লিটিল ওয়াটার দ্যাট ওয়াজ ইন দ্য জার ওয়াজ ইভাপোরেটেড, ভুল হবে। তোমার অ্যান্সার হবে দা লিটিল ওয়াটার দ্যাট ওয়াজ ইন দ্য জার ওয়াজ ইভাপোরেটেড, কারণ যেটুকুনি ছিল ততটাই গেছে। ক্লিয়ার? এই ক্ষেত্রে আমরা দা লিটিল শব্দটা ব্যবহার করে থাকি, অর্থাৎ সেম অ্যামাউন্ট বোঝানোর জন্য। আমি ছোট্ট করে তোমাদের একটু একটা ছোট্ট ডায়াগ্রামের মাধ্যমে সবকটা বুঝিয়ে দিই, আমার একটু লেখার জায়গা লাগবে। তোমরা যদি এরকম একটা ফর্মুলার মতো করে লিখে নাও, তাহলে তোমাদের ভবিষ্যতে এটা বুঝতে কোনো সমস্যা হবে না। তোমরা নিচে নিচে লেখো হচ্ছে, সবার আগে লেখো লিটিল, তার নিচে লেখো হচ্ছে এ লিটিল, তারপরে নিচে লেখো হচ্ছে দা লিটিল। শুধু সিগনেচার করো এখানে, লিটিলের পাশে দাও মাইনাস মানে নেগেটিভ, এ লিটিলের পাশে দাও হচ্ছে প্লাস মানে পজিটিভ, আর দা লিটিলের পাশে দাও হচ্ছে ইকুয়াল। অর্থাৎ যতটা ছিল এবং যতটা ব্যবহৃত হলো, উবে গেল, খরচ হলো, দুটোর অ্যামাউন্ট যদি ইকুয়াল হয়, ইন দ্যাট কেস আমরা ব্যবহার করি হচ্ছে দা লিটিল। এইবার ওয়াটার যেহেতু আনকাউন্টেবল নাউন, মিল্ক যেহেতু আনকাউন্টেবল নাউন, সেটাকে নেগেটিভ অ্যাপ্রোচে বোঝালে তার আগে লিটিল, পজিটিভ অ্যাপ্রোচে বোঝালে এ লিটিল, এবং ইকুয়াল অ্যাপ্রোচে বোঝালে দা লিটিল ব্যবহার করব। কিন্তু ওখানে যদি পেন ব্যবহৃত হয়, তাহলে একই রকম ভাবে নেগেটিভ বোঝানোর জন্য তার আগে ফিউ, পজিটিভ বোঝানোর জন্য তার আগে এ ফিউ, আর ইকুয়াল বোঝানোর জন্য দা ফিউ ব্যবহার করব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে প্রসঙ্গত একটা কথা বলে রাখি, যেটা নিয়ে অনেকেরই কনফিউশন থাকে, সেটা হচ্ছে মানি। মাথায় রাখবে মানি শব্দটা গোনা যায় না, তাই জন্য তার আগে লিটিল, এ লিটিল, দা লিটিল এই পেয়ার থেকেই তোমাকে ওয়ার্ড ব্যবহার করতে হবে। কি বলছেন স্যার, মানি গোনা যায় না মানে? ইয়ার কি হচ্ছে নাকি? টাকা আমি গুনে গুনে নিই, আপনার কাছে আমি ইংলিশ ব্যাচে পড়ি যার ফিজ হচ্ছে 400 টাকা, তো সেখানেও আমি ফিজটা গুনে গুনে দিচ্ছি, তাহলে মানি গোনা যায় না, মামদোবাজি হচ্ছে নাকি? তুমি আমাকে যেটা দাও
সেটা হচ্ছে নোট। কটা নোট দিচ্ছ ইউ ক্যান কাউন্ট। অথবা ওর ওপর যে শব্দটা লেখা থাকে 4টে 100 অথবা 8টা 50, মানে 8টা নোট দিচ্ছ যাতে 50 লেখা আছে, সেটাকে আমরা বলি হচ্ছে রুপি। কি বলি? সেটাকে আমরা রুপি ব্যবহার করি। মানি কিন্তু তোমরা আমাকে দাও না, মানিটা হচ্ছে ভ্যালু। কোনো রুপিস বা নোটের যে ভ্যালু সেটাকে বলা হয় হচ্ছে মানি। দ্যাট ইজ ওয়াই উই ক্যানট ইউজ ফিউ বিফোর দ্যাট, অ্যান্ড মানি ইজ অলওয়েজ আনকাউন্টেবল। কারণ দেখো, আরও একভাবে বোঝাই, মানি শব্দটা যদি কাউন্টেবল হতো তাহলে তার সাথে তার দুটো ভাগ হতো, একটা হচ্ছে সিঙ্গুলার, একটা হচ্ছে প্লুরাল। আমরা কি মানির সাথে এস ব্যবহার করি? মানিস বলে কোনো শব্দ আছে? নেই। তাহলে এখান থেকেও প্রমাণিত হয় যে মানি শব্দটা তোমার আনকাউন্টেবল। যারা একটু অ্যাডভান্স লেভেলে পড়াশুনো করেছো তারা হয়তো মানিস বলেও একটা শব্দ পেয়েছো, কিন্তু সেটা অন্য অর্থে প্রযুক্ত হয়। সাধারণত ব্যাংকের কাছে যেটা ব্যাংক অ্যাসেট, অর্থাৎ যেটা জমা থাকে ওই নেট টাইম অ্যান্ড ডিমান্ড লাইবিলিটিসের NTDS একটা আছে নাম, ওইটাকে ব্যাংকের খাতে বলা হয় হচ্ছে মানিস। ধরো কোনো ব্যাংক খারাপ অবস্থার মধ্যে দিয়ে চলছে, মনে করো তোমার খারাপ অবস্থা, তুমি দেউলিয়া হয়ে গেছো, তাহলে তুমি নিজের জন্য কি শব্দ ব্যবহার করবে? ইনসলভেন্ট বা ব্যাংকরাপ্ট। কিন্তু কোনো ব্যাংক যদি ব্যাংকরাপ্ট হয় তার জন্য আমরা যে শব্দটা ব্যবহার করি সেটা হচ্ছে ব্যাংক রান সিচুয়েশন। কি বলা হয়? ব্যাংক রান, মানে ব্যাংক পালিয়ে যাচ্ছে, এরকম নয় ব্যাপারটা, বাট শব্দটাকে বলা হয় হচ্ছে ব্যাংক রান সিচুয়েশন। ইন দ্যাট কেস the Punjab National Bank has to sell all its monies to someone, বা কোনো প্রাইভেট চ্যানেল, প্রাইভেট এন্টারপ্রেনার, কাউকে বেচতে হবে, সেক্ষেত্রে আমরা মানিস ব্যবহার করতে পারি। টাকা কিন্তু মানি নয়। সুতরাং এটুকুনি তোমাদেরকে বলার ছিল। সেশন কেমন লাগলো আমাকে একটু জানিও। খুব খারাপ লাগছে কারণ আগামী গত 40 মিনিট ধরে আমরা মাত্র 4খানা শব্দ পড়েছি, এমনটা নয়, এটা ভাবারও কোনো কারণ নেই। কারণ এই 8খানা শব্দ দিয়ে আমরা মিনিমাম 4টে করে বাক্য বানিয়েছি। তাহলে 4 8 32খানা সেন্টেন্স কিন্তু তোমাদের সঙ্গে আমি আলোচনা করেছি। বোঝা গেল? তাহলে এক্ষেত্রে তোমরা অ্যাপ্রোচটা কি করবে? যখন কোনো ওয়ার্ড পাবে সেই ওয়ার্ডটাকে সঙ্গে সঙ্গে কোনো সেন্টেন্সে পুট করে দেখো। সেন্টেন্সে পুট করলে তোমার কিন্তু সঙ্গে সঙ্গে ডেসক্রিপটিভ ইংলিশের আধারভূত তৈরি হয়ে যাবে। এক জিনিস একাধিক কাজ করবে, অর্থাৎ পারপাস অনেক বেশি হবে। সেক্ষেত্রে তুমি 50টা শব্দ একদিনে পড়ে কোনো লাভ নেই। তুমি 10টা শব্দ পড়ো, কিন্তু সেই 10টা শব্দের থেকে তুমি যাতে 40টা বাক্য বানাতে পারো সেইটা ব্যবহার করো, সেইটা চেষ্টা করো। এবং আমার কথা যদি তুমি শুনে চলো তাহলে দেখবে যে আগামী দিন এই যে 5টা শব্দ আমি বললাম কারুর ভুল হবে না। তোমরা চেষ্টা করবে এরপর থেকে এভিন্স শব্দটাকে সেন্টেন্সে ব্যবহার করার জন্য। কোনো ইমোশনের ক্ষেত্রে আমরা এভিন্স শব্দটা ব্যবহার করতে পারি। ধরো একটা লোক, সে কারুর সাথে মানে নেগোশিয়েট করতে চায় না, সে যেটা বলবে তার কাছে সেটাই ঠিক, তাহলে তুমি কিভাবে বলবে? হি হ্যাজ নেভার এভিন্সড এনি রেডিনেস টু নেগোশিয়েট। সে কোনো রকম রেডিনেস অথবা কোনো রকম এবিলিটি শো করেনি নেগোশিয়েট করার জন্য। তাহলে আমরা এইভাবে শব্দটাকে ব্যবহার করতে পারি। আমরা বলতে পারি দ্য মাস এভিন্সড লিটল ইন্টারেস্ট। লিটল মানে কি? নো ইন্টারেস্ট। বোঝা গেল? এ লিটল কিন্তু নয়, অলমোস্ট নো, এই অর্থে ব্যবহার করি, অলমোস্ট নাথিং। দ্য মাস্ট এভিন্সড লিটল ইন্টারেস্ট ইন দিস ম্যাটার। তো চলো, সেশন তোমাদের কেমন লাগলো তোমরা যদি বলো, আমি ভোক্যাবসের ক্লাস এইভাবে প্রত্যেক দিন না হলেও অন্তত সপ্তাহে 3 দিন করাতে পারি। আমি হয়তো সকালের দিকেই বসবো, তোমাদের কমেন্ট শুনতে পেলে একটু ভালো লাগতো। যাই হোক, তোমাদের অন্যান্য অনেক কাজ আছে। ভালো থেকো, সঙ্গে থেকো, ধন্যবাদ।